সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলবো নির্বাচন ঘিরে বিতর্ক এই শিরোনামে, এবং আমি ফেরদৌস আহমেদ থাকছি এই আলোচনার সাথে। যাদেরকে পেয়েছি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, আমরা প্রতিদিনই জানিয়ে দেই আপনাদেরকে, আজকেও তার ব্যতিক্রম হবে না। আপনারা ফেসবুকে যুক্ত হয়ে দেখে দিতে পারবেন এই আলোচনা অনুষ্ঠান। facebook.com/channel9bd.tv-তে দেখতে পাবেন ইউটিউবেও, youtube.com/channel9bd-তে। আমি জুনায়েদ সাকি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। নির্বাচন ঘিরে বিতর্ক, এটাই যেহেতু আজকের শিরোনাম, আমরা এটা নিয়ে আলোচনা করতে বসেছি এবং বহুল আলোচিত একটি বিষয়, কেন নির্বাচন ঘিরে আসলে এত বিতর্ক তৈরি হচ্ছে। আপনিও তো মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক, সেখানে সুনির্দিষ্ট তারিখ চেয়েছেন নির্বাচনের, অনেকে রোডম্যাপ চেয়েছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট তারিখ মেলেনি, রোডম্যাপও মেলেনি, এমনটাই আমরা জানতে পেরেছি গণমাধ্যমের সুবাদে। সেই জায়গায় কোনো আভাস কি মিলেছে কি না যে সুনির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ এই মাসের পরে ঘোষণা করা হবে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ আলোচক ডক্টর জাহিদুর রহমান সহ যারা দেখছেন সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। এই কথাটা আমরা অনেক আগে থেকে বলে আসছি। যখন নির্বাচনের প্রসঙ্গ নিয়ে আলোচনাটা তর্ক উঠতে শুরু করলো, বিশেষত গত বছরের নভেম্বরের দিক থেকে, অক্টোবর নভেম্বরের দিক থেকে, তখন যে আলোচনাটা আমরা বলেছি যে হ্যাঁ, আমাদের বিচার সংস্কার এবং নির্বাচনের একটা টোটাল রূপরেখা থাকা দরকার, এবং সেই রূপরেখাটা সরকারকেই ঠিক করতে হবে, এবং যত দ্রুত সরকার এই রূপরেখা দেবে কিংবা একটা রোড ম্যাপ দেবে, তত হচ্ছে স্থিতিশীলতা আসবে, সেটা রাজনীতির দিক থেকে, অর্থনীতির দিক থেকে। মানে নির্বাচনের তারিখ থাকলে হবে কি, আচ্ছা এখন থেকে এত মাস পরে অথবা বছর পরে নির্বাচন, বিনিয়োগকারীরাও কিন্তু ওইভাবে হিসেবটা করে যে আমি কিভাবে ইনভেস্টমেন্ট করব, কি করব না করব। কাজেই ইকোনমিক স্টেবিলিটির জন্য এটা দরকার আছে। আর পলিটিক্যাল স্টেবিলিটি তো ধরেন সবাই তখন একটা, যেমন ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের প্রস্তুতির একভাবে হবে, জুনে হলে আরেকভাবে হবে, কিন্তু ফলে এই জায়গাটার দরকার পড়ে। তো তখনও তো এই ডিসেম্বর কিংবা জুনের কথাটা আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, আমরা তখনই রোড ম্যাপের কথাটা বলছিলাম। রোড ম্যাপ হিসেবে, প্রাথমিক রোড ম্যাপ হিসেবে, একটা আউটলাইন হিসেবে তখন মাননীয় প্রধান উপদেষ্টা বললেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ভাবছেন। একটা জিনিস যুক্ত করলেন, কম সংস্কার হলে ডিসেম্বর আর বেশি সংস্কার হলে জুন। এই পার্থক্যটা অবশ্য আমরা এখনো বুঝিনি, কারণ হচ্ছে কম আর বেশির মধ্যে ঠিক অ্যাকচুয়ালি পার্থক্যটা কী। কারণ সংস্কার নিয়েও আমরা এই আলোচনা করছি যে সংস্কারেরও তো একটা রোড ম্যাপ থাকতে হবে। শুধুমাত্র এটা তো খুবই ঠিক যে বাংলাদেশের মানুষ কেবল আরেকটি নির্বাচন চায়, তা তো না। আমরা এই আলোচনা আগেই করেছি যে আর একটি নির্বাচনও বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থার অধীনে সম্ভব না। কাজেই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে এই ব্যবস্থা বদলানোর জায়গাতে যেতে হবে, এবং সেই ব্যবস্থা বদলানোর মধ্যে কতগুলো দিক আছে। একটা হচ্ছে যে প্রশাসনিক এবং সমস্ত আয়োজনটাকে একটা যেভাবে দলীয়কৃত করা হয়েছে সেই জায়গা থেকে মিনিমাম একটা জায়গায় আনা এবং তার প্রয়োজনীয় সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে ধরেন পুরো ক্ষমতা কাঠামোগত যে সংস্কার, মৌলিক সংস্কারের প্রশ্ন, সেটা সাংবিধানিক, সেইটা তো আর এমনি অধ্যাদেশ দিয়ে হবে না, ওটার জন্য ইলেকশন নিজেই লাগবে। ফলে ইলেকশন নিজেও কিন্তু একটা পার্ট অফ দি সংস্কার, মানে ইলেকশনকে ঠিক সংস্কারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে। এইগুলো হচ্ছে আমাদের দেশের স্বার্থান্বেষী মহলের কাজ, অর্থাৎ আপনি একটা স্বার্থের দ্বারা চালিত হচ্ছেন, জাতীয় স্বার্থটাকে দেখছেন না, সংকীর্ণ স্বার্থ, ব্যক্তিগত, গোষ্ঠীগত। আপনি যখন ভালো মতো জিনিসটা দেখবেন, এবং আমাদের বুদ্ধিজীবীদের মধ্যেও এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে ঠিকঠাক মতো মানে কথা বলছেন না, তারাও ভাবছেন কার কাছে প্রিয় অপ্রিয় থাকা বিষয়। যুক্তিসঙ্গতভাবে কথা বললেই যদি কারো পক্ষে যায়, লেবেল লাগানো হচ্ছে। আমি দেখলাম যে আমাকেও মাঝে মাঝে লেবেল লাগানো হয়, যেহেতু আমার কথা কোনোটা যুক্তিসঙ্গতবাদে যদি বিএনপির পক্ষে যায়, তখন আমি বিএনপি পন্থী হয়ে যাচ্ছি। সেটা যদি আবার এনসিপি কিংবা অন্য কারো পক্ষে যায়, তখন আমরা মনে হচ্ছে যে তাদেরকে আমরা প্রশ্রয় কিংবা সহযোগিতা। তো বাংলাদেশে বহুদিন ধরেই হচ্ছে এটা। আমরা যুক্তিসঙ্গত আলোচনাটা অনেক ক্ষেত্রে করতে পারি না, যে আমরা যে সংস্কারটা চাইছি, এই সংস্কারটা সম্পন্ন আসলে কিভাবে হবে। মানে গণভোট দিয়ে দিলাম, সংবিধান হয়ে গেল, এভাবে সংবিধান মানে হওয়ার জায়গাটা থাকবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে কোন পদ্ধতিতে করবেন তার জন্য কনসেনসাস খুব জরুরি।
মানে সব পার্টিতে একই চিন্তা করবে না। তাহলে সব পার্টি যখন একটা জায়গাতে আসবে সেই কমন পদ্ধতিটা যেটা সবাই গ্রহণ করবে সেরকম জায়গাতে আপনাকে পৌঁছাইতে হবে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু শুরুতে এই কথাটা বলেছিলেন যে কনসেনসাস হবে আমাদের ভিত্তি। আমরা খুবই আশ্বস্ত হয়েছিলাম এবং আমরা সমর্থন জানিয়েছিলাম এই কারণে যে পদ্ধতিগতভাবে কনসেনসাসের উপর আপনার দাঁড়াতে হবে, আর দ্বিমত যেগুলো থাকবে সেটা নিয়ে জনগণের কাছে দিতে হবে। দ্বিমতের মীমাংসা কি বলেন, মারামারি করবেন, সেটা একটা রাস্তা আছে। আরেকটা রাস্তা হচ্ছে ইলেকশনে যেতে হবে আপনাকে। আমি একটু শেষ করি। তো এই যে বিচার সংস্কার নির্বাচনের রোড ম্যাপটা আমরা চেয়েছি সেটা আরও যত দিন গেল এটা আরও প্রয়োজনীয় হয়ে দেখা দিল। এখন ধরেন বিচার কথা আমরা তুলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন যে, এবং উপদেষ্টা মণ্ডলীরাও বললেন যে এটা অলরেডি বিচার শুরু হয়ে যাচ্ছে এবং যথাসময় আরও দৃশ্যমান করার জন্য তারা নিজেদের সরকারের দিক থেকে যে সহযোগিতা সেটা করছেন, বিচার বিভাগ কাজ করছে। সো উইল সি যে বিচার একটা ভিজিবল জায়গায় আসবে। 2 নম্বর হচ্ছে সংস্কার। 15 জুলাইয়ের মধ্যে সংস্কারের প্রশ্নটা একটা কনসেনসাস তৈরিটা সম্পন্ন হবে বলে তারা আশা করছেন। সো 15 জুলাইয়ের মধ্যে যদি এই 20টি পয়েন্ট 50টি পয়েন্টে আমরা একমত হয়েছি, এই 50টি পয়েন্ট এখনো দ্বিমত আছে। যেসব পয়েন্ট একমত হবে সেটা জাতীয় সনদ হবে, যেটা দ্বিমত থাকবে সেটা নির্বাচনে যাবে। একটু শেষ করি, বলেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো ঠিক শুধু তর্কের খাতিরে না। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ঝুলে আছে এই জায়গার উপরে। এটা কি কনসেনসাসের উপর চলবেন এবং মানে বিতর্ক কি নির্বাচনে মীমাংসা করবেন নাকি রাস্তায় ফয়সালা করতে যাবেন? যদি রাস্তায় ফয়সালা করতে চান সংঘর্ষ অনিবার্য এবং যেটা বাংলাদেশকে বিপর্যয়ের মুখে ফেলবে। ফলে এই কথাটা অত্যন্ত জরুরি সমস্ত লোকের প্রতি, দেশের জনগণ, দেশের স্বার্থ যারা দেখেন তাদের প্রতি পরিষ্কার করে আমরা জানাচ্ছি। তৃতীয় বিষয় নির্বাচন। আপনি বলেছেন ডিসেম্বর থেকে যেতে, আমরা বলেছি স্পেসিফিক মান্থ এখন মানুষ চাচ্ছে এই কারণে যে তার একটা প্রস্তুতিগত ব্যাপার আছে। এই প্রস্তুতির জায়গাটা আমাদেরকে করতে হবে। প্রধান উপদেষ্টা জবাব যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা যখন জিজ্ঞেস করছি তাহলে স্পেসিফিক মান্থ কিংবা একটা সময় উল্লেখ করতে অসুবিধাটা কী, তিনি বলেছেন যে তারা যেভাবে ভেবেছিলেন যে একটা কমফোর্টেবল সিচুয়েশনে আসবে, তারা কনফিডেন্ট হবেন যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, সেইটা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন যেভাবে করবেন সেই জায়গাটা এখনও তারা কমফোর্টেবল ফিল করেননি, এই জন্য তারা একটু সময় নিচ্ছিলেন। এক, আমরা বলেছি যে ওকে ডিসেম্বর টু জুন আপনারই তো দেওয়া, আপনি সেই কমফোর্টেবল ফিলটা করেন কিন্তু আপনার স্পেসিফিক করতে হবে। ওনারা যেটা বলেছেন যেহেতু রাজনৈতিক দলগুলো এখন সবাই এই বিষয়টা নিয়ে বলছে, তারা এটা নিয়ে ভাববেন এবং তারা এই বিষয়ে তাদের পজিশনটা জানাবেন। তার মানে হচ্ছে যে সরকারকে আমরা আলোচনা করেছে, ভাবার সময় নেবেন। প্রধান উপদেষ্টা বাইরে যাচ্ছেন, ফিরে এসে আশা করি এই বিষয়ে তাদের আমরা কিন্তু কমফোর্টেবল ফিলের জায়গাটায় আসলে আলোচনা থেকেই যে আমি আপনার কাছে আসি, নিঃসন্দেহে এগুলো আংশিক মনে হতে পারে কিন্তু আমরা অনেকটা সময় ধরে শুনবো, একটু একটু করে নিঃসন্দেহে সেটা শুনতে পারবো, আশা করছি তেমনটাই। কমফোর্টেবল ফিল করলে কাজটা হবে, ফিলটা কবে করবেন? জাপান সফর শেষ করে এসে ফিল করবেন কি না, এটাও আসলে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। আর না হলে সুনির্দিষ্ট তারিখ বলি, রোড ম্যাপ কিংবা সংস্কারের রোড ম্যাপ কোনটা মিলবে আসলে? ধন্যবাদ। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর একটা আলোচনা শুরু হয়েছে আমি মনে করি। আমি পত্রিকাতেও দেখলাম যে মন্ত্রী পরিষদ মানে উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছে একই ধরনের কথা প্রধান উপদেষ্টা বলেছেন, যেটা সাকিব আহমেদের সাথে তাদের সাথে মিটিংয়ে সামনাসামনি বলেছেন। মানে আমি যদি এভাবে প্রশ্ন করি, জুনের 20 বলছেন তাদের কাট অফ ডেট খুব ক্লিয়ারলি, যদি মনে হয় যে আমরা এর মধ্যে সঠিকভাবে গুছিয়ে উঠতে পারিনি, ধরুন আমি একটা ডেভিলস অ্যাডভোকেট, একটা তর্ক করছি এরকম, মানে এখন তার ব্যাপারটা জুন না, এখন বলা হচ্ছে আমরা কমফোর্টেবল ফিল করব, আমি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এনশিওর করতে পারবো, সেই পরিস্থিতি হবে। সেটা যদি হয়ে থাকে 20 জুনের মধ্যে ওনারা পারবেন? যদি না পারেন কি হবে? এই প্রশ্নগুলো আসতে হবে। আচ্ছা, তিনি যদি কনফিউজড হন যে আমার এই নির্বাচন পরিচালনার সাথে জড়িত যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোর প্রতি আমার খুব ভালো নিয়ন্ত্রণ বা এগুলোর উপর এখনও সেইভাবে স্ট্রাকচারাল পরিবর্তন, নিয়ন্ত্রণ, পুনর্গঠন হয় নাই, তো আমি যদি প্রশ্ন করি তো তাহলে আপনার তো উচিত ছিল অন্য সব কাজ কমিয়ে ফেলে সব মনোযোগ এটার দিকে দেয়া। আপনি কি দিচ্ছেন না। মিয়ানমারে করিডোর দেবেন কি না সেই রকম একটা পলিসি ইস্যু নিয়ে আপনি ব্যস্ত আছেন, কিন্তু আপনি নির্বাচন করতে পারবেন না। ডক্টর ইউনূস, আমি একটা পত্রিকায় পড়েছি, মিটিংয়ে বলছেন যে ব্যালট বাক্স ছিনতাই হওয়া শুরু হলো, এটা ঠেকানোর মতো পরিস্থিতি আমাদের আছে কি না ইত্যাদি ইত্যাদি। আবারও বলছি, যদি সেই পরিস্থিতি হয় আপনার যাবতীয় মনোযোগ এখন আসলে ওই জায়গায় চলে যাবেন। এবং সংস্কারের ক্ষেত্রে ন্যূনতম যতটুকুতে কনসেনসাস হয়েছে, রিপিটেডলি দফায় দফায় বসে এটাকে কিছু করার চেষ্টা করার চাইতে যদ্দূর হয়েছে সেগুলো করা এবং ইলেকশন রিলেটেড রিফর্মগুলোকে সবচেয়ে আগে করে ফেলা। শুধু সেটা না, আমি আরেকটু যোগও করতে চাই। সাকিব ভাই বলেন যে একটা জুলাই ঘোষণাপত্র
তারও আগে বেশ কিছু জায়গায় তো কনসেনসাস হয়ে গেছে। আপনি একটা ঘোষণাপত্র দেন জুলাই মাসে, ওই আইনগুলো আপনি তো এখন সংবিধান সংশোধন করতে পারবেন না, আইনগুলো, বিধিমালাগুলো বা স্ট্রাকচারাল যে রিফর্মগুলোর ক্ষেত্রে সবাই একমত হয়েছে সেগুলো তো আপনি এখনই এর মধ্যেই করে ফেলতে পারতেন, করেন নাই। কিন্তু তার মানে সরকারের নির্বাচনের ব্যাপারে প্রস্তুতিটার আমরা কোনো রকম মনোযোগ দেখছি না। এই যে করেন নাই আপনি বললেন, এই জায়গায় আসলে সমস্যাটা কোথায়? তিনি কি, অনেকেই বলেন যে উনি অনেক একদম বিশ্ববরণ্য একজন লোক হলেও বা নানানভাবে উনি অনেক মেধাবী হলেও রাজনৈতিক অভিজ্ঞতা ওনার নাই। অভিজ্ঞতার অভাবে করছেন না, নাকি আসলে সেই ধরনের যে রাজনীতিবিদদের কাছ থেকে পরামর্শ পাচ্ছেন না, নাকি সদিচ্ছার অভাব? উনি পরামর্শ নিচ্ছেন না, পাচ্ছেন না তো আগে ওনাকে পরামর্শ চাইতে হবে। এটা অনেকেই বলছেন যে সবাইকে ডাকলেন না, উনি তো বাধ্য হয়ে একরকম ডেকেছেন। ওনার নিজের দল এনসিপি, আমি ওনার নিজের দলই মনে করি, আমি এটা প্রমাণ করার মতো যথেষ্ট ডকুমেন্ট আছে বলেও মনে করি। তো উনি ওনার দলকে ডেকেই অভিমান জানিয়েছেন, নাহিদ ইসলামকে ডেকে আমি থাকবো না বলেছেন। ওনার মন থেকে চেয়েছে ওইটুকু, বাকিদেরকে আসলে প্রচুর চাপ। বিএনপি 4 দিন ধরে দেখা করতে চাইছে, অন্যান্যরা বলছে দেখা করেন, সো উনি দেখা করেছেন। উনি তো আসলে এগুলো চান নাই, উনি সামহাও নিজে খুব কনফিডেন্ট ফিল করছেন। না হলে আমি এভাবে বলি, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে 3টা শক্তির ব্যালেন্স এবং তাদের ঐক্যমত্য বা একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসার উপর। একটা হচ্ছে সরকার নিজে, একটা হচ্ছে বিএনপি যেটা সবচেয়ে বড় পলিটিক্যাল ফোর্স, সেকেন্ড যে পলিটিক্যাল ফোর্সটা মাঠে আছে সে সরকারকে খুব বড় চ্যালেঞ্জ দেওয়ার আশপাশেও নেই, আমি জামায়াতে ইসলামের কথা বলছি। আর হচ্ছে সেনাবাহিনী। কেউ কেউ বলবেন যে সরকার থেকে আমি সেনাবাহিনীকে আলাদা করছি কিনা। আমরা পছন্দ করি বা না করি, আমরা এটা মেনে নেই বা না মেনেই, 5 আগস্টের পরবর্তী সময়ে সেনাবাহিনীর একটা ডিফারেন্ট অবস্থান আছে। কিন্তু খেয়াল করুন, উনি এই দুটো সরকার এবং প্রধান উপদেষ্টা এই দুটো শক্তির সাথে একসাথে কনফ্লিক্টে গেছেন। কনফ্লিক্টের মূল জায়গাটা আসলে আমরা যা যা দেখছি এগুলো না, মূল জায়গাটা আমরা এখন আসলে দেখব ডিসেম্বরে নির্বাচন বা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকশনের ডেট ঘোষণা করা। অর্থনীতির ক্ষেত্রে যে বললেন ভাইয়া, মানে অর্থনীতির যে থিঙ্ক ট্যাঙ্ক সিপিডিও এখন ডক্টর ফাহমিদাকে আমি গতকাল বলতে দেখলাম, তিনি নির্বাচনের তারিখ সেটা ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি যেটাই হোক একটা গ্রস আউটলাইন দেওয়ার কথা। অর্থনৈতিক কারণে সেনা প্রধান তার স্বার্থে তার বাহিনী রাস্তায় থাকলে সমস্যা হবে। আর আমরা দেখছি সরকারের মধ্যে একটা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার থাকার কারণে নানা রকম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের মধ্যে ঢুকছে। শুধু সেটা না, একটা সরকারের সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে অনেকগুলো পাওয়ার সেন্টার থাকা। ভালো হোক খারাপ হোক, একটা সরকারকে আপনি চিনতে হবে এটাই পাওয়ার সেন্টার, তার সাথেই অন্যান্য যারা নেগোশিয়েট করার তারা করবে। কিন্তু এই সরকার অনেকগুলো পাওয়ার সেন্টার হচ্ছে, ফলে একেবারে বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সো আমরা সচেতন নাগরিক হিসাবে সেভাবে চাই, বিএনপি সে বুর্জোয়া দল, সে ক্ষমতায় যেতে চায়, মোটামুটি ভাবে সবাই চাচ্ছে, আপনি কিন্তু সরকার চাইছে না। সরকার চাইছে না ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে। আরেকটি প্রশ্ন এখন আমি তুলতে চাই এবং সেই জায়গায় জুনায়েদ সাকিকে শুনে নিঃসন্দেহে ডাক্তার জাহিদুর রহমান আপনাকেও শুনবো। সেটা হচ্ছে আপনি যেটা তুলেছেন, আমি সেটা আগে জুনায়েদ সাকি আপনার কাছে শুনি যে নাহিদ ইসলামকে ডেকে প্রধান উপদেষ্টা বললেন তিনি পদত্যাগ করতে চান। সবার সমর্থনে যিনি দায়িত্ব নিলেন তিনি শুধু নাহিদ ইসলামকে ডেকেই কেন এটা বলেছেন কিনা সেটারও আসলে কোনো প্রমাণ মেলেনি। রাষ্ট্রপতি যদি নিয়োগ দিয়ে থাকেন, বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি এই উপদেষ্টা পরিষদের সবাই দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে তাদের মধ্যে তো কেউ যদি, সেটা প্রধান উপদেষ্টাই হোক, পদত্যাগ করে, তাহলে সেটা কি শুধু নাহিদ ইসলামকে ডেকে বলবার কথা বা করতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশটা? দেখুন, প্রথমত এই নিয়ে তো সংবাদ মাধ্যমে অনেক খবর এসছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন অথবা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অথবা তিনি ক্ষুব্ধ কিংবা মন খারাপ হয়েছে যে এই অবস্থায় উনি কাজ চালিয়ে যেতে পারছেন না, ফলে এটা এইসব বিষয়ে নানান ধরনের রিপোর্ট হয়েছে, সোশ্যাল মিডিয়াতে এসছে। কিন্তু যখন আমরা ওই দিন দেখা করতে গেলাম, তার আগ পর্যন্ত এই পদত্যাগ বিষয়টা মানে যতটা যাকে বলে যে প্রাসঙ্গিক করে নেওয়া, তার চাইতে ওইখানে যেহেতু খোদ প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে পরিস্থিতির মধ্যে একটা অসন্তোষের মতো জায়গা তার তৈরি হয়েছে, তিনি মনে করছিলেন যে এখানে যেভাবে তিনি কাজ করতে চেয়েছেন সেটা করতে পারছেন না অথবা নানা ধরনের বাধার জায়গা হচ্ছে, তখন তার মনে হয়েছে যে দায়িত্ব ছেড়ে দেওয়ার মতোই ভালো। তো কাজেই সেটা তো একটা সত্য ঘটনা, এটা আমরা পরবর্তীতে জানলাম, যেহেতু এটা হর্সেস মাউথ থেকে অর্থাৎ নিজ মুখেই বলেছেন। এখন সেক্ষেত্রে প্রশ্নটা উঠতে পারে যে এই আলোচনাটা আসলে উনি কার সাথে করবেন। এখন হতে পারে সেটা তিনি ছাত্রদের সাথে আগে করেছেন, যেহেতু ছাত্রদের একটা অংশ যারা এখন এনসিপি গঠন করেছে তারা তো আগে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই নানাভাবে সমন্বয়ক ছিলেন। ফলে তারাই তাকে প্রথম যোগাযোগ করেছিলেন প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে। হতে পারে নিজেও বলেছেন তার প্রাইমারি এমপ্লয়ার। সো সব কিছু মিলে হয়তো তিনি তাদেরকে এই কথা, তার অনুভূতির কথা জানাতে প্রয়োজন মনে করেছেন, অথবা অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা আমি যতটা বুঝতে পারি আমাদের নানান ধরনের বন্ধু বান্ধব কিংবা ওখানে যে যারা আছেন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে, যে এই খবরটা যখন মন্ত্রিপরিষদের বৈঠক থেকে কিছুটা হলো বাইরে গেছে, তথ্যটা যখন চলে আসলো, মানে গণমাধ্যমেই তো আসলে আসলো, কিন্তু ইসলাম তো অন রেকর্ড, না আমি একটু বলি না, চলে আসছে যখন, তখন আসলে নাহিদ ইসলাম সেখানে তার সাথে দেখা করতে গিয়েছেন। ব্যাপারটা মানে পাবলিকলি এটাই আমরা জানি যে আমরা বাজারে তো সব জায়গায় তো খবর কিছুটা চলে এসছে, এমনকি মিডিয়া থেকে আমাদেরকে প্রশ্নও করেছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন, এরকম কোনো জিনিস আপনি শুনেছেন কিনা বিকেলবেলাতে। কিন্তু এবং আমরা শুনলাম যে নাহিদ ইসলাম সন্ধ্যার মধ্যে তার সাথে দেখা করতে গেছেন। দেখা করতে কিন্তু আরও অনেকেই যেতে চেয়েছেন, যোগাযোগ করেছেন, টেলিফোন করেছেন, হয়তো কথাও হয়েছে। নাহিদ ইসলাম সেখানে হয়তো যেতে পেরেছেন, কথা বলতে পেরেছেন। সেইখানে তিনি তার অভিমত কিংবা তার মানসিক অবস্থা কিংবা তিনি যেভাবে ভাবছেন সেটা হয়তো তার সাথে বলে থাকতে পারেন। অন্যরা যারা ফোন করে কথা বলতে পেরেছেন কিংবা নানানভাবে প্রধান উপদেষ্টা সূত্রদের মধ্যে থেকে খবর নিয়েছেন, আমরাও নিয়েছি, সেখান থেকে আমরা এই জিনিসটা জানতে পেরেছি যে ওনার এইরকম একটা মানসিক অবস্থা। নাহিদ ইসলাম বলার আগে আপনারা জানতে পেরেছেন যে উনি অসন্তোষ প্রকাশ করছেন, এই খবরটা আসলে বাইরে ছড়িয়েছে। বাইরে ছড়ার পরে কিন্তু নাহিদ ইসলাম দেখা করতে গিয়েছেন, ব্যাপারটা কিন্তু ওইভাবেই এসছে। নাহিদ ইসলামকে উনি ডেকে নিয়ে গিয়ে বলেছেন, এভাবে কিন্তু কোনো তথ্য আমাদের জানা নেই। এটা একটা বিষয় গেল। জি জি। আর আচ্ছা, আপনার এটা তো প্রশ্নের উত্তর হ্যাঁ দেওয়া আছে। আমি এই জায়গাটা একটু জাহিদুর রহমানকে শুনে বিরতি নিয়ে এসে আপনার কাছে অন্য বিষয়ে শুনবো। আমি আপনাকে একটু শুনতে চাই, কারণ অনেকের মনে এটা প্রশ্ন রয়ে গেছে। খুব স্বাভাবিক, মানে একটা প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে জাতি এত বিভক্ত হতে শুরু করেছে। একটু খেয়াল করি আমরা, 5 আগস্টের পরবর্তী সময়ে মূল সংকট হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনরত যত শক্তি আছে, প্রত্যেকটা পলিটিক্যাল নন পলিটিক্যাল শক্তিগুলো ভীষণ রকম কালচারাল ফাইটে জড়িয়ে পড়েছে এবং এটা করতে করতে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। সরকার হিসেবে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে এবং বয়সেও কিন্তু তিনি আমাদের অভিভাবকের, মানে আমাদের অনেক বয়স্ক নেতার চাইতেও উনি বয়সের সিনিয়র মানুষ। আমি ডক্টর ইউনূসের কথা বলছি। ওনার কথা ছিল সবাইকে যতটা সম্ভব ইউনিফাই করা। খেয়াল করুন, আমরা যে স্টোরিটা এসছে যে নাহিদ ইসলামই দেখা করতে গেছে, ধরে নিলাম ওনার সাথে এর আগে 3-4 দিন ধরে দেখা করতে চাইছে বিএনপি, জামায়াত দেখা করতে চাইছে, অনেকে আরও চেয়েছে, কিন্তু উনি তাদেরকে সাক্ষাৎ দেননি। এবং নাহিদ ইসলাম বের হয়ে বিবিসি বাংলাকে অন রেকর্ড কথা বলেছেন, এবং এটা ডক্টর ইউনূসের এন্ডোর্সমেন্ট ছাড়া উনি সবাইকে এভাবে বলে দেওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি এটা পরিকল্পিতভাবে উনি তথ্যটা বাইরে এনেছেন। সরকার চেয়েছে এই তথ্যটা, ডক্টর ইউনূস চেয়েছেন এই তথ্যটাকে বাইরে এনে সেটার ভিত্তিতে সবাই খুবই ফ্রাইটেন্ড হবে, ফ্রাস্ট্রেটেড হবে, সবাই তার কাছে যাবে, তাকে গিয়ে বলবে আপনার যা ইচ্ছা তা করুন, আপনাকে আমরা একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি। আমি এটা ওইভাবেই বলেছি যে উনি একটা ব্ল্যাঙ্ক চেক সম্ভবত চেয়েছেন, কিন্তু সেটা সম্ভবত দেয়া হয় নাই। তো এই জন্য বলছি যে উনি এটা করে রীতিমতো ডিভাইডেশন আরও মানে উস্কে দিলেন। এনসিপির প্রতি যে তার বায়াস আছে, উনি এনসিপির শুভাকাঙ্ক্ষী হতে পারেন, আমরা সবাই তার শুভাকাঙ্ক্ষী, কিন্তু ওনার যে বায়াস আছে সেই জিনিসটা তিনি আবার দেখালেন। এটা ইনফ্যাক্ট আমাদের রাজনীতিতে বিভেদ আরও উস্কে দেবে। সেক্ষেত্রে আপনার বক্তব্য থেকে এটা অন্তত সুস্পষ্ট যে উনি পদত্যাগ করতে চেয়েছেন, এই যে আকাঙ্ক্ষা, তার পেছনে আরও একটা আকাঙ্ক্ষা তাহলে ছিল। বিরতি থেকে নিয়ে এসে সেই আকাঙ্ক্ষা আপনি যেটা বললেন আসলে কতটা যৌক্তিক, যেভাবে ব্যাখ্যাটা আসলো সেটা নিঃসন্দেহে আপনাদের দুজনকে শুনবো। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আপনার মতের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা, আলোচনা আরও অনেক থেকে গেল, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলছি নির্বাচন নিয়ে বিতর্ক। আর শুরুতেই বলবার চেষ্টা করেছি যে এটা আসলে বহুল আলোচিত একটি বিষয়, কিন্তু নির্বাচন কবে হবে, কোন তারিখে হবে, কিংবা কোন রোড ম্যাপ, সেই জায়গাটায় মানুষের জানবার রয়েছে, তাই আমরাও আজকে এই আলোচনা করছি। আমি আবার জুনায়েদ স্যারকে আপনার কাছে আসতে চাই। অন্য প্রসঙ্গ নিয়েই বলবো বলেছিলাম, কিন্তু আকাঙ্ক্ষার পেছনে যদি আর একটা আকাঙ্ক্ষাই থাকে, এবং সেই আকাঙ্ক্ষা যদি এমনই হয় যে অন্যান্য রাজনৈতিক দলকে একটা জানান দেয়া, তাতে আসলে তাহলে জানান কতটুকু দেয়া হলো, কতটুকু সুফল মিলল ওই দিকে, যদি বলি অন্তর্বর্তী সরকারের দিকে? আচ্ছা, সাকিব ভাই বলার আগে আমি আরেকটা কথা, যে অপশন আরেকটা আছে, এটা হলো একটা অপশন। আরেকটা অপশন হলো উনি জেনুইনলি অভিমান করেছেন, আর থাকবেন না, উনি চলে যেতে চেয়েছেন, এটা জেনুইনলি চেয়েছেন। এটাও ভয়ঙ্কর কথা, তাই না? মানে আমাদের একটা
শেখ হাসিনা যাওয়ার পর ভীষণ টার্ময়েলের টাইমে আমাদের একটা জাহাজ পুরো ঝড়ের মধ্যে পড়েছে, সেখানে উনি ক্যাপ্টেন হয়েছেন এবং ক্যাপ্টেন আমাদেরকে ছেড়ে আগে চলে যেতে চান। ক্যাপ্টেন হচ্ছে ইজ দ্য লাস্ট পার্সন, যে কোনো জাহাজ যদি ডুবতেও থাকে উনি সবার শেষে জায়গা ছাড়বেন। সো ওনার মধ্যে এটাও খুবই শিশুতোষ জাহাজের আচরণ ক্যাপ্টেন হয়। যখন বললেন তখন তো আসলে এই প্রশ্ন ওঠে, জাহাজের ক্যাপ্টেন কি কখনো অভিমান করতে পারেন? পারেন না, এটাই বলছে দুটোর একটা। উনি যদি জেনুইনলি সংকটের চলে সময়। যেতে চান এটাও জি। ভয়ঙ্কর, আর আরেকটা হচ্ছে যদি ট্রিক হয় সেটা একটা অপশন। ডাক্তার জাহিদুর রহমান তুললেন যে আকাঙ্ক্ষার পেছনে একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, আর সেই আকাঙ্ক্ষা যদি হয় যে সমস্ত রাজনৈতিক দলকে, আমি এনসিপি বাদ দিলাম, বাকি রাজনৈতিক দলগুলোকে এক ধরনের জানান দেয়া যে উনি থাকতে চাচ্ছেন না বা গুরুত্বটা আরও বাড়ানো, এরকম যদি কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে সেই জানান দেয়া বা সেই সুফল কতটা উঠল অন্তর্বর্তী সরকারের ঘরে গিয়ে বা সরকারের পক্ষে? সেই বিশ্লেষণ তো অনেকেই করতে পারেন নানানভাবেই। মানে একটা ঘটনা আর ঘটনাকে কিভাবে কে পারসিভ করবে সেটা একই রকম না আর কি, নিঃসন্দেহে এক বাস্তব একজনের তো এক ঘটনার এক সাথে রকম। পারসেপশনের অনেক পার্থক্য হয় এবং পারসেপশন ধরে নানান বিশ্লেষণ চলতে থাকে, সেটাই খুব স্বাভাবিক। ফলে এরকম কেউ মনে করতে পারেন, এরকম বিশ্লেষণ আমি শুনেছি যে নানা ধরনের যে বাস্তবতা তৈরি হয়েছিল এই মানে পদত্যাগের ঘটনা অথবা পদত্যাগ করতে পারেন এইরকম একটি মানে ঘোষণাই এক ঝটকায় অনেক সমস্যার সমাধান করে দিয়েছে, এরকমভাবে অনেকে দেখেন। তো দেখার বিষয়টা যার যার ভিন্ন জায়গায়। আমাদের জায়গাটা রাজনৈতিক দল হিসেবে আমরা কিভাবে দেখব এই বিশ্লেষণের চাইতে আমরা যেটা দেখছি যে বিচার সংস্কার এবং নির্বাচন নিয়ে একটা সমঝোতা, ঐক্য এবং সুনির্দিষ্ট একটা রোডম্যাপ সকলের কাছে গ্রহণযোগ্য, এটা তৈরি হওয়াটা আমাদের জাতীয় স্বার্থের জন্য এখন অত্যন্ত জরুরি। এটা আমাদের অস্তিত্বগত এবং অভ্যুত্থানকে একটা সত্যিকার মানে পরিবর্তনের জায়গায় যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে আমাদের জন্য খুবই জরুরি এটা। এইটা মানে বিষয়টাই আমরা বলতে চাচ্ছি যে ওইদিকে আমাদের ফোকাসটা বেশি হওয়া উচিত। দেখুন, একটা জিনিস ঘটেছে, 5ই আগস্টের পরে আমরা বলেছি নতুন বন্দোবস্ত হবে, আর সত্যি আশা করেছি। বহু বছর ধরে বলতে পারেন যে টেলিভিশন টকশোতে আমাদের দলের পক্ষ থেকে আমি নিজে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি এবং এইটার মধ্য দিয়ে আরেকটু গ্রেটার মানে সংস্কার এবং রূপান্তরের যে জায়গাটা সেইটাকে একটু ব্রডলি হাজির করা, যে আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংও দরকার। মানে বন্দোবস্ত বলতে যে জিনিসটাকে বোঝায় যে বিভিন্ন পক্ষকে এঙ্গেজ করে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এবং বিবদমান শক্তিগুলোর মধ্যে একটা নিজেদের মধ্যে বোঝাপড়ার জায়গাও দরকার, যে রাষ্ট্রটা আমরা কীভাবে চালাবো। এইটার যদি নিয়ম ঠিক না করি আমরা সবাই কিন্তু মারা পড়বো, অথবা সবাই মিলে আমরা বোঝাপড়া হবে কি করে আসলে? সেই অর্থে কি বসা হচ্ছে বা বসার সুযোগ? সেটা আগের কথা আমি বলছি, যখন আমরা বলছিলাম যে সব পক্ষকে একটা জায়গায় যদি না আসে তাহলে কিন্তু এরকম যুদ্ধংদেই থাকবে, যে একদল ক্ষমতায় আছে, পুরো ক্ষমতাটা সে এনজয় করছে, বাকি সবাইকে রাষ্ট্র থেকে বাইরে ছুড়ে দিয়েছে, যেমনটা আওয়ামী লীগ করেছিল। এখন কি আমরা তার পাল্টা একটা আবার করতে যাইব? সেইটা ঠিক হবে না। এই জন্য আমরা বন্দোবস্তের কথা বলেছিলাম এবং সেটা করতে গেলে কি ধরনের কাঠামোগত বদল করতে হবে। এখন এসে দেখা গেল যে পুরনো বন্দোবস্তের মতোই ওই যে আগে যেভাবে একটা ধরেন এই ঐতিহাসিক সময়টাকেই মনে হচ্ছে উপলব্ধি করতে পারলাম না। অনেক রাজনৈতিক দলকে আমরা এটা বলবো, এটা আমরা ইভেন সেকশন অফ ওই দলগুলোর সমর্থনকারীদের অনেককেই আমরা দেখব, মানে ব্যতিক্রম নিশ্চয়ই আছেন অনেকে, যে না এখানে জাতীয় স্বার্থের জায়গাটাকে তারা ঊর্ধ্বে তুলে ধরছেন, কিন্তু ওই জায়গাটা আমরা দেখি কীরকম যে আপনি ধরেন তর্ক করছেন, গালাগালি করছেন, যেন পারস্পরিক রাজনৈতিক দলগুলো ওই রকম একই কায়দায় গালাগালি করলেই বোধহয় নিজেদের মানে স্পেসগুলো বাড়বে। কিন্তু আমাদের কি কেবলমাত্র মানে বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে, গণসংহতি, গণ অধিকার, মঞ্চ, এবি পার্টি, মানে আমরা ধাক্কাধাক্কি করতে থাকলেই আমাদের হয়ে যাবে, মানে স্পেস বেরতে থাকবে? এটি কি একমাত্র আমাদের কর্তব্য? আমাদের প্রতিযোগিতা নিশ্চয়ই আছে, কিন্তু এর চাইতে একটা বড় কর্তব্যের জায়গা আছে যে আমাদেরকে একটা রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত নির্মাণ করতে হবে। সেখানে আমাদের সকলের একটা কনসেনসাসে পৌঁছাটা খুব জরুরি। ফলে কনসেনসাস ব্রেক হয়ে যেতে পারে এমন ধরনের সম্পর্কে যাতে আমরা না যাই। পুরনো জায়গা ছিল কি মারামারি কাটাকাটি করবো, তা একটা ব্যবস্থার মধ্যে যদি আপনি মারামারি কাটাকাটির জায়গায় জানো, সেটাও এক ধরনের অবস্থা দাঁড়ায় গণতান্ত্রিক দেশগুলোতে আমরা দেখি, কিন্তু ওইটুকু গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু আমাদের নাই। ফলে আমরা যেটা নির্মাণের কর্তব্যে আছি, তখন যদি আমরা একই ধরনের মানে মারামারি কাটাকাটির ভঙ্গিতে কথা বলতে থাকি,
ইয়েতে যাই তাহলে ওইটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা দেখলাম যে যারা অভ্যুত্থানে যে ছাত্রদের আন্দোলনের ভেতর থেকে উঠে আসলো তাদের মধ্যেও যে প্রত্যাশার জায়গায় মানুষের ছিল সেইটা থাকেনি। অন্যদিকে বিএনপি অ্যাজ এ বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আরও মোর অ্যাকোমোডেটিং হওয়া কিংবা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা 5ই আগস্ট এনে দিয়েছে, আমরা নিজেরাই সংস্কার, বিএনপিও সংস্কারের আন্দোলন করেছে, 31 দফা যৌথ একটা যুগপৎ কর্মসূচি হিসেবে সামনে ছিল, কিন্তু 5ই আগস্ট বর্ডার লাইনটাকে আরেকটু বাড়িয়েছে কিন্তু। এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান এটা পরিষ্কার করে বলেছেন যে যদি আমরা যে 31 দফা দেওয়া হয়েছে, মানে বিএনপিও যেটা দিয়েছে, সেখান থেকে যদি আরও সংস্কারের আরও দাবি ওঠে, আরও প্রয়োজন হয়, তাহলে সেটাও তারা অ্যাকসেপ্ট করতে আগ্রহী আছেন। এই যে চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য পলিসি ঠিক করা হয়েছে, বাস্তবে কি সেই পলিসি আমরা দেখেছি? আপনার প্রথম বক্তব্য বলেছেন যে কনসেনসাস হবেই হচ্ছে ভিত্তি, কিন্তু সেই ভিত্তির জায়গাটাই তো আমরা আসলে খুঁজে পাচ্ছি না। আমি ডাক্তার জাহিদুর রহমানকে একটু শুনে আসি এই পর্যায়ে। ভিত্তিটা হবে, ভিত্তিটা করে তারপরে আমরা গণতন্ত্রের সৌন্দর্য, মত দ্বিমত, নানান পথ এগুলো থাকবে, কিন্তু সেই ভিত্তিটাই তো আমরা মজবুতভাবে আসতে পারছি না, বা কনস্ট্রাকশনের যে জায়গাটা সেটা কবে হবে, সবগুলোই তো প্রশ্নের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আমরা শুরু থেকে একটা ভুল করেছি বলে আমি মনে করি। আমরা অনেক বেশি প্রত্যাশা করেছি। আরেকটু যদি একটু এই মুভমেন্টটা নিয়ে আমরা যদি থিওরিটিক্যালি আলোচনা করতে চাই, প্রথম থেকে একটা লড়াইয়ের অংশ আমিও ছিলাম এভাবে বলি। কিছু মানুষ এই যা ঘটেছে 5 আগস্টের এসে এটাকে বিপ্লব বলতে চেয়েছেন। এটার বিরুদ্ধে ফাইট করে আমি থিওরিটিক্যালি চেষ্টা করেছি, এটা বিপ্লব ছিল, এটা গণঅভ্যুত্থান ছিল। প্রশ্ন হচ্ছে এই ফাইটটা কেন করতে হয়েছিল? আপনি যখন কোনো কিছুকে বিপ্লব বলবেন, বিপ্লবের কাছে কিন্তু আপনার এক্সপেকটেশনের একটা ধরন আছে, আর যদি এটাকে আপনি বিপ্লব না মনে করে গণঅভ্যুত্থান মনে করেন, তার কাছে আরেক রকম এক্সপেকটেশন থাকবে। সে কারণেই এটা জরুরি ছিল। সো যারা যারা বিপ্লব বলতেছিলেন তারা এমন অনেক কিছু চাইতে শুরু করলেন যেটা আসলে আমাদের এক্সিস্টিং সমাজে ফিজিবল ছিল না। সমাজ বলতে শুধু মানুষ বোঝাচ্ছি না, এই সমাজে রাজনৈতিক দল আছে, বিভিন্ন রকম রাজনৈতিক দল আছে। সো ওই ঘটনা যখন ঘটতে থাকলো ক্রমাগত, আমি এই ভয়টাই পেয়েছিলাম যে আমরা যখন অনেক বেশি কিছু চাইতে থাকবো তখন মাঝারি বা অল্প কিছু পাওয়ার সম্ভাবনা কমতে থাকে। আমাদের ওই ভিত্তিটা তৈরি হয় নাই, কারণ আমরা বেঞ্চমার্ক এত উঁচুতে কিছু কিছু মানুষকে সেট করতে দেখেছি, সেটা এখন প্রবলেম তৈরি করছে। যেমন খেয়াল করবেন, সরকারও অনেক উঁচু বেঞ্চমার্কের দিকেই হেঁটেছে, এখনও তারা সেই অতি উঁচু বেঞ্চমার্কের দিকেই আছে। কেন? সব কাঠামোগত বিষয়ে মানে আপনাকে বা প্রায় সব বিষয়ে ঐক্যমত্য পোষণ করতে হবে। আমি পাল্টা একটা কথা যদি এভাবে বলি, আমি এখানে ছোট্ট করে একটু জেনে নেই, সরকার তাহলে জুলাই আন্দোলনটাকে কিভাবে দেখছে, গণ-অভ্যুত্থান না বিপ্লব? ডক্টর ইউনূসকে আমি ফলো করেছি দীর্ঘদিন বিপ্লব শব্দটা ব্যবহার করেছেন, অন্তত 6-7 মাস। তার পরবর্তীতে ওনার যে ভাষণগুলো আছে আমি সেগুলোতে ওনাকে গণ-অভ্যুত্থান বলতে শুনেছি। কিন্তু এই সরকারের মধ্যেই কিছু মানুষজন আছেন এবং তাদের উপরে প্রভাব আছে এরকম পাবলিক ইন্টেলেকচুয়ালরা আছেন। সংস্কার এক্সপেকটেশন লেভেলটা নামিয়ে দিয়েছেন কিনা? আমার মনে নামাচ্ছেন না, ওনার মুখে গণ-অভ্যুত্থান বলছেন, কিন্তু নামানো উচিত ছিল। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। ধরুন কোনো একটা রাজনৈতিক দল যেটা ম্যাটার করে, আমরা নামও যদি বলি বিএনপি অনেক কিছুই মেনে নিয়েছে, কিছু বেসিক জায়গায় হয়তো কনফ্লিক্ট আছে। তারা যদি মনে করে যে আমি একটা সংস্কার আর মানি না, কি দাঁড়াবে তাহলে? আমি এই কথাটা কেন বললাম? সরকারের উচিত হলো, এবং আমি প্রধান উপদেষ্টার প্রথম দিককার বক্তব্য কিন্তু সেরকম ছিল, সেটা হচ্ছে সংস্কার যতগুলোতে মানুষ সবাই একমত হবে ততগুলোই করা হবে। তাদের ভিত্তিটা আসলে কি ছিল? আমরা ঐক্যমত্যের বাইরে খুব বেশি সংস্কার নিয়ে, পলিটিক্যাল পার্টিগুলো সংস্কার বেশি চাই কম চাই পার্থক্য করুক, ডিবেট করুক, কিন্তু সরকারের যে অবস্থান সেটা এই জিনিসটা বারবার রিইটারেট করা দরকার ছিল যে আমরা ঐক্যমতের বাইরে কোনো সংস্কারে যাব না। 2 নম্বর কথাটা হচ্ছে, যেটা সরকারের জন্য জরুরি ছিল, তারা সেই জায়গা থেকেও সরে আসছে যে আমরা নির্বাচনের জন্য মোটামুটি একটা স্ট্রাকচার টাইম এটা থাকবে, এর আগেই আমরা বাকি সব কিছু করে চলে যাব। সো সরকারের কারণেই আমাদের যে অস্পষ্টতা, এই ভিত্তি যে তৈরি হলো না, সরকারের কারণেই হলো না। ইভেন একটা ইন্টারেস্টিং তথ্য দেই, বেশি সংস্কার হলে জুনে নির্বাচন, কম হলে ডিসেম্বরে। আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, আমার কমিশনের সব সংস্কারও যদি মেনে নেয় সব দল, ওটা ডিসেম্বরে না করতে পারার কোনো কারণ নেই। একইভাবে বাকি সব 6টা কমিশন তো সব যদি মেনে নেয়, কিচ্ছু আসে যায় না ডিসেম্বরের মধ্যে করতে। আমি জানতে চেয়েছিলাম সরকার কি কোনোদিন আপনাকে ব্যাখ্যা করেছে কম সংস্কার এটা, বেশি সংস্কার এটা, এবং বেশি সংস্কারের এটা করতে আমার 6 মাস বেশি সময় লাগবে? খেয়াল করুন, তার জায়গায় সেটাও তো বলা হয়নি, না বলা হয়নি। এবং আমি বলছি বেশি সংস্কার হলেও ডিসেম্বরের মধ্যে এটা করে ফেলা সম্ভব।
তো এই জন্যই বলছি যে ভিত্তির কথা বলছেন, ভিত্তির জন্য সরকারকে খুব ভালোভাবে ওই ভিত্তিটা তৈরি করতে হতো। আমি বলছি না রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নেই, কিন্তু সরকার হলো এখানে মাঝে এবং একটা ঐক্যমত্যের সরকার, সবাই তাকে সমর্থন করেছে, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল খুবই হোল হার্টেডলি সমর্থন করেছে। সেই জায়গায় থেকে তার এই বেসিক জায়গাগুলো ঠিক করা দরকার ছিল এবং সরকার ব্যর্থতা হয়েছে। অনেক ক্ষেত্রে সরকার সম্ভবত বিভেদই তৈরি করতে চেয়েছে। জি, আমি বিরতি শেষ করে আসি, তারপরে নিঃসন্দেহে তাহলে মতৈক্য যেগুলাই থাকবে সেই জায়গায় সেটা হবে, কিন্তু যদি একমত না হতে পারে তাহলে সেগুলোও এখন প্রকাশ করা হবে, সেটার দরকার কি খুব ছিল কিনা সেটাও একটু জানতে চাই। দর্শক, আপনারা যারা রয়েছেন আপনার মতের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধরা, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসব বাকি আলোচনা নিয়ে, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আজ আমরা কথা বলছি নির্বাচন নিয়ে বিতর্কে। সেই জায়গায় নির্বাচন নিয়ে বিতর্ক, এই যখন শিরোনাম বারবার ঘুরে ফিরে আসতেই হয় সেই আলোচনায়। জুনায়েদ সাকি, আমি এই জায়গাটায় সংস্কার একটু রিলেট করে শুনতে চাই, যেখানে শেষ করেছেন ডাক্তার জাহিদুর রহমান বিরতিতে যাবার আগে যে ঐক্যমত্যে পৌঁছাতে পারলে সেই সংস্কারগুলো হবে, আর সেগুলো অল্প সংস্কার না বেশি সংস্কার। ঐক্যমত্যে পৌঁছাতে পারলে সংস্কারগুলো যদি হয়, তাহলে যেই সুপারিশগুলো বা যেই সংস্কারগুলোতে সব রাজনৈতিক দল একমত হয়নি, সেগুলো এখন কেন প্রকাশ করবার তাহলে তাগিদ দেখা দিল? জাতীয় ঐক্যমত্য কমিশন সেরকমই একটি কথা বলেছে। এটা অনেক রাজনৈতিক দল দাবিও করেছেন, ইনক্লুডিং বিএনপি, যে কোন কোন বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো প্রকাশ করুক সরকার। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে প্রকাশের ক্ষেত্রে এবং এখন যেভাবে করা হচ্ছে, প্রকাশের ক্ষেত্রে যেভাবে এটাকে এখন চার্ট করা হচ্ছে, যে এই প্রশ্নে ক্রস, এই প্রশ্নে টিক, সব কিছু হ্যাঁ নার মধ্যে অথবা ক্রস অ্যান্ড টিকের মধ্যে ফেলা যায় না। একটা উদাহরণ দিই, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ, সেটা নিয়ে ধরুন বেশিরভাগ আমাদের দল আমরা মনে করি যে 2 বছর 2 মেয়াদের বেশি থাকার প্রয়োজন নেই, এটা আমাদের অবস্থান ছিল। কিন্তু বিএনপির অবস্থান কী ছিল? বিএনপির প্রথমের অবস্থান ছিল পরপর 2 বার, বেশি কেউ প্রধান হবে না। তারপরে 2+0, মানে পরপর 2 বার হওয়ার পরে আপনি একবার গ্যাপ দিবেন, আবার 2 বার হতে পারে। মেয়াদ ছিল, বার আর মেয়াদ নিয়ে একটি কথা উঠেছে। 2 মেয়াদ প্লাস আপনাকে, তারপরে আপনি একবার হতে পারবেন না, তারপরে আবার 2 মেয়াদ হতে পারবেন, আবার বিএনপি ছিল এটা 2+0+2+0 এইভাবে চলতে থাকবে। বিএনপি কিন্তু যখন এই ঐকমত্য কমিশন তাদেরকে স্প্রেডশিট দিল, বিএনপি কিন্তু ওখান থেকে কিছুটা সরে এসে বিএনপি বলছে 2 বার হওয়ার পরে একবার গ্যাপ দিয়ে আর একবার সর্বোচ্চ হতে পারবে। তার মানে সর্বোচ্চ 3 বার হতে পারবে, কিন্তু মাঝখানে একবার গ্যাপ দিতে হবে। তাহলে বিএনপি কি সরে আসেনি? এসছে। মানে এখন আমাকে বিএনপির উকিল মনে হবে, বাট এভাবেই বলা হয় আর কি। তাহলে দেখুন, এইটা কি আপনি ইয়েস নো দিয়ে কেবল ফেলে দিতে পারেন? ক্রস দিয়ে তো ফেলে দিতে পারছেন না। মানে বিএনপি কিন্তু সংস্কারের একটা জায়গা আছে, বিএনপি প্রধানমন্ত্রী মেয়াদের সংস্কার মানে না, ব্যাপারটা এভাবে উপস্থাপন করা যায় না। আমি একটা উদাহরণ হিসেবে বলছি। এইরকম হয়তো অনেকগুলো ক্ষেত্রে, যেমন ধরুন আপনি আর্টিকেল 70, সেই ক্ষেত্রেও বলবো কেউ 2 পয়েন্ট, কেউ 3 পয়েন্ট, কেউ 4 পয়েন্ট এভাবে বলেছে। হ্যাঁ, আর্টিকেল 70-র ক্ষেত্রে কেউ বলেছে যে না, এই দুটো বিষয় আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বাদে বাকি সব বিষয়ে ভোট দিতে পারবে। কেউ বলেছে আস্থা ভোট, বাজেট, সংবিধান সংশোধন, বাকি সব বিষয়ে দিতে পারবে। কেউ বলেছে আস্থা ভোট, বাজেট, সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা বাদে বাকি সব বিষয়ে ভোট দিতে পারবে। তাহলে প্রত্যেকেই কিন্তু একার্থে ইয়েসেই আছে, কিন্তু কন্ডিশনগুলোর ক্ষেত্রে পার্থক্য আছে। তাহলে সেখানে আলাপ আলোচনা চলতে পারে, কিন্তু আপনি যদি ইয়েস আর নোর মতো একটা টিক আর একটা দেন, তাহলে মনে হবে যে আপনি যে প্রস্তাবটা দিয়েছেন সেটা হচ্ছে নো। আমি যদি ভুল না করি, অনেকে নাকি লিখিত দিয়েছেন, সেক্ষেত্রে একদম এই শীটটা ফলো করে দেননি, লিখিত আকারে দিয়েছেন, সেটা তারাই সুযোগ রেখেছেন। জি, ঐকমত্য কমিশন বলেছেন আপনারা আইদার টিক চিহ্ন অথবা কাটবেন, আর না হয় লিখিতভাবে দিবেন। হ্যাঁ, তারা হয়তো কেউ বলতে পারে যে না, আমি এর সাথে একমত নই পুরোপুরি, আমাদের ভিন্ন বক্তব্য, প্রস্তাবটা হচ্ছে এটা। তার মানে হচ্ছে যে নেগোসিয়েশনের জায়গা আছে, সেই জায়গাগুলো আরও স্পষ্ট করে তোলা দরকার ছিল যে না, এই প্রশ্নগুলোতে নেগোসিয়েশন হচ্ছে, পার্থক্যের জায়গা আছে। ঐকমত্যটা এই প্রশ্নে এখনও হয়নি, তো উপস্থাপনাটা প্রয়োজন আছে। আগেভাগে যদি আপনি একটা ফলাফলের মতো প্রকাশ করে দেন যে আচ্ছা এ মানে ও মানে না, তাহলে একটা ভিন্ন রাজনৈতিক দোতনা সৃষ্টি হয়, যেটা আবার রাজনৈতিক ঐক্য তৈরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধাও হয়ে যেতে পারে। কেননা যিনি ফ্যাসিলিটেট করছেন তাকে যদি পক্ষপাতদুষ্ট মনে হয়, তাহলে কিন্তু সমস্যার জায়গাটা হবে। যেমন ধরুন, এটা এনসিপি নতুন দল, তাদের প্রতি আমাদের সবারই শুভকামনা আছে।
বলতে পারেন যে মানে একটা ভালোবাসাজনিত জায়গা আছে যে তারা তরুণরা রাজনীতিতে আসছে, সেটা আছে। কিন্তু যখন তারা রাজনৈতিক দল গঠন করেন তখন কিন্তু তারা রাজনৈতিক দলই, সেটা বয়স 3 মাস হোক আর 30 বছর হোক, সে অনিবার্যভাবে, এটাকে বলে ইনবিল্ট, ইচ্ছানিরপেক্ষভাবেই সে একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আসছে অন্যান্য দলের সাথে। ফলে নবীনতর দলটিও কিন্তু প্রবীণতম দলটির সাথে প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত ফর দি পাওয়ার। রাজনীতি মানেই সেটা। সো সেখানে সে প্রতিদ্বন্দ্বী। কিন্তু এখন আপনি ফ্যাসিলিটেটর আসনে বসে আপনি কোনো একটার প্রতি যদি অতিরিক্ত পক্ষপাত দেখান, এমন পক্ষপাত যেটা অন্যের জন্য মানে যাকে বলে লেভেল ফিল্ডটা আছে কিনা সে প্রশ্ন তুলে ফেলে, তখন সেটা বিপদ, ঠিক না। সেই জায়গাগুলো ঘটছে, এটা আমরা বারবার এই জায়গাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছি যে আপনারা এই বিষয়গুলো মনোযোগ দেন। কেবলমাত্র ওরা তো করবে, ওরাই তো অভ্যুত্থান করেছে, এই প্রসঙ্গটাই সঠিক নয়। ওরা অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশ, এমনকি ছাত্র আন্দোলনের নেতৃত্ব অংশ, কিন্তু ওরা একজন ছাত্র আন্দোলনেরও পুরো অংশ নয়, ছাত্র আন্দোলনের পুরো অংশ নয়। 2, অভ্যুত্থান কেবল ওরাই করেছে এই কথাটা বলাটা ঠিক হবে না। তাদের অভ্যুত্থান সম্পর্কে একটা অনৈতিহাসিক দৃষ্টি দেওয়া হবে। অভ্যুত্থান 15 বছর ধরে গ্রাউন্ড তৈরি হয়েছে, সকলের অংশগ্রহণের ভিত্তিতে অভ্যুত্থান হয়েছে। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনাকেও একটু শুনতে চাই, এবং মনোযোগ দেওয়ার দরকার, যেটা জুনায়েদ সাকি বললেন, আসলেই তো অনেকগুলো বিষয়ে মনোযোগ দেওয়া দরকার। আপনাদের মতো যারা বিশ্লেষক তারা বলেন, সাধারণ মানুষ নাই বুঝতে পারে। মামলার ভবিষ্যৎ নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন, যে নানান মামলার যে উদাহরণ তৈরি হচ্ছে এখন, সেই উদাহরণ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলাগুলো ভবিষ্যতে কী রূপ নিবে সেটা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। অনেক আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে এই আলোচনায়, এবং বিক্ষোভও মানুষকে অনেক ভোগাচ্ছে, রাজপথে নানান কারণে বিক্ষোভ। সেই জায়গায় একটু শুনতে চাই, মনোযোগ কি দেয়া দরকার? নিশ্চয়ই। আমি মামলা নিয়ে একটু কথা বলি। সাম্প্রতিক সময়ে একজন জামায়াত নেতার বিরুদ্ধে একটা রায়ের পর একটা আলোচনা আবার নতুন করে মাথাচাড়া দিল। সেটা হচ্ছে জামায়াতের নেতাদের বিরুদ্ধে জুডিশিয়াল কিলিং হয়েছে, যতজনের মৃত্যুদণ্ড হয়েছে, সবাই নিরপরাধ ছিলেন, তাদের উপরে অন্যায়ভাবে বিচার হয়েছে। আচ্ছা, বিচার সম্পর্কে একটা কথা একটু দর্শকদের উদ্দেশ্যে বলা দরকার। বিচার কিন্তু সত্য মিথ্যা নির্ণয় করে না। বিচার হচ্ছে আদালতের সামনে উত্থাপিত তথ্য প্রমাণ সাক্ষীর ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেন। যারা মাঝহারের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, সেই মামলায় যথেষ্ট রকম প্রসিডিউরাল ফল্টস ছিল, কোনো সন্দেহ নেই, বা আগেও যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল প্রসিডিউরাল ফল্ট ছিল। কিন্তু এখন পর্যন্ত যারা এই মামলাগুলোতে অভিযুক্ত হয়েছিলেন, তারা ওই সময় 71-এর সময় কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন না, এটা আমরা বলতে পারি না। এবং আমাদের দুর্ভাগ্য যে একটা জেনুইন জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এই প্রশ্নটা সুরাহা আমরা করতে পারলাম না। হতে পারতো যে জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে তারা নির্দোষ প্রমাণিত হতেন, কিন্তু এটা হলো না। তো আওয়ামী লীগের অত্যন্ত বাজে, অত্যন্ত নোংরাভাবে গায়ের জোরে, মানে আমরা যদি স্কাইপ কেলেঙ্কারির কথা মনে করি, আমরা যদি সুখরঞ্জন বালির ঘটনা চিন্তা করি, মানে কি করেছে বিচারের নামে, কিন্তু এইটা করতে গিয়ে শেষ পর্যন্ত এই পুরো প্রসেসটাকে প্রশ্নবিদ্ধ করে একটা গোষ্ঠীকে এই সুযোগ দেওয়া হলো যে না, ওনাদের কোনো রকম কোনো অভিযোগই কখনো ছিল না। এই কথাটা আমি কেন বলছি? একই ঘটনা আমি আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা দেখছি। আপনি ধরে ধরে প্রত্যেককে মৃত্যুদণ্ড, মানে হত্যা চেষ্টার মামলা দিচ্ছেন, হত্যার মামলা বা হত্যা চেষ্টার মামলা। একজন অভিনেত্রী যিনি ওই সময় দেশের বাইরে ছিলেন, তিনিও নাকি রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে হত্যা করার জন্য সহায়তা করেছেন, আদেশ দিয়েছেন। একটা সময় আমরা বিশ্বাস করি শেখ হাসিনার মতো কোর্ট এগুলো হবে না, আমাদের কোর্ট পাল্টে গেছে, পাল্টে যাবে আরও। তো তারা দেখবে এরা তো আসলে হত্যার সাথে জড়িত না, তাদের এই মামলাগুলোতে একসময় খালাস পেয়ে বেরিয়ে আসবে। তখন আওয়ামী লীগ গলা চড়িয়ে বলবে যে দেখো, আমাদের কিন্তু কোনো অপরাধ নাই, আমাদেরকে অহেতুক অপরাধী করা হয়েছিল। অথচ এদের বিরুদ্ধে হত্যা মামলা হয়তো ছিল না, কিন্তু দুর্নীতি সহ নানা রকম, মানি লন্ডারিং সহ আরও বহু রকম ক্রিমিনাল অফেন্স অনেকের বিরুদ্ধেই ছিল। আমরা সেই মামলাগুলো কিন্তু ঠিকঠাক মতো করতে পারছি না। আমি একই রকম ফাঁকফোকর করলে আসলে বের হয়েই যাবে না, ফাঁকফোকর করে না, বহুজন আসলে হত্যার সাথে জড়িত না, আমরা এই কথাটা বলে ফেলতে হবে। আপনি ঢালাওভাবে আওয়ামী লীগের সাথে জড়িত লোকজন, সাংবাদিক, অভিনেত্রী, হয়তো তারা কোনো না কোনোভাবে অ্যালাইন ছিলেন, কোলাবোরেট করেছেন, হতে পারে, কিন্তু সবাইকে যখন ঢালাওভাবে উনি হত্যা করেন নাই, বেশিরভাগই করেন নাই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যাকে মানে যে মামলায় দোষী সাব্যস্ত করা, সেই মামলায় করা উচিত, সেটাই হলো ন্যায়। সবার বিরুদ্ধে আমরা আওয়ামী লীগের জন্য কিন্তু ন্যায় বিচার চাই, আমরা আওয়ামী লীগের জন্য ইনসাফ চাই। কিন্তু যে বললাম, আজকে যেমন জামায়াত ঢালাওভাবে উড়িয়ে দিচ্ছে যে তাদের কোনো নেতা কখনো কোনো কালে কোনো মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল না, শুধু একটা প্রসিডিউরাল প্রবলেমের কারণে তারা এটা বলতে পারছেন, একই গ্রাউন্ড আওয়ামী লীগ পাওয়ার সম্ভাবনা আমি দেখছি। আর আপনি রাস্তার ক্ষেত্রে যেটা বললেন, সেটা হচ্ছে
দীর্ঘদিন থেকে এই ঘটনাগুলো ঘটেছে। আমি এটার জন্য সরকারকে আবারও খুব শক্তভাবে দায়ী করি। কেন? আপনি যখন সরকারে থাকেন, সরকারের খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার একটা কোয়ার্সিভ ফোর্স। আমাদের ভাল লাগে না, কিন্তু আপনি সরকারে থাকলে আপনাকে বল প্রয়োগ করতে হবে। জাস্ট আপনি নিশ্চিত করবেন আপনি এথিকলি, লিগালি, আইনগতভাবে, নৈতিকভাবে যতটা সম্ভব কম বল প্রয়োগ করছেন, ডিসপ্রপোর্শনেট না, অনেক বেশি না। এইটুকু আপনি যদি নিশ্চিত করতে পারেন, তাহলে ওই বল প্রয়োগ জনগণের মধ্যে কোনো সমস্যা তৈরি করবেন। আপনি এমন কিছু করবেন না যেটা আবার ভয়ঙ্কর দেখায়। আমাদের মনে আছে একবার প্রাইমারি স্কুলের টিচাররা রাস্তায় থাকতেছিলেন, একজন নারী টিচার তার একটা শিশুকে কোলে করে তিনি জল কামানকে এড়িয়ে বাচ্চাটাকে রক্ষা করার চেষ্টা করছেন। ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ, আমরা এটা দেখব না, কিন্তু বল প্রয়োগ করতে হবে। কিন্তু যখন আপনি করেন নাই, ফলে যে কেউ যে কোনো দাবি নিয়ে রাস্তায় নেমে যেতে পেরেছে খুবই সামান্য সংখ্যক মানুষও। ধরুন কয়েকদিন আগে ডিপ্লোমা নার্সেস তারা রাস্তা ব্লক করে ফেললেন, তারা গ্র্যাজুয়েট নার্সের সমান মূল্যায়ন চান। মানে আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের দেশে যত গ্র্যাজুয়েট এসে তারা রাস্তা ব্লক করে দিল, বললো আমরা মাস্টার্সের সমান মূল্যমান চাই। এরকম 7 কলেজের অনেক সংকট আছে মানি, কিন্তু এর মধ্যে একটা কলেজ এসে সারা ঢাকা বন্ধ করে বলে দিল আমাকে ভার্সিটি বানিয়ে দাও। যৌক্তিক অযৌক্তিকের প্রশ্নটা আসলে ওঠে। সরকারকে এগুলো প্রয়োজনে বল প্রয়োগ করতে হতো, সরকার করে। কিন্তু বললেন যে সেই জায়গাটাও যেন সবার জন্য মানে সাম্য যেন হয়। আমি আজকে এখানেই শেষ করছি, কারণ আমার সময় একেবারেই শেষ। জি, আপনি 30 সেকেন্ড। জি জি না, ওইটা আমি এই বিষয়টা বলবো যে এই যে যুদ্ধাপরাধীদের বিচারের যে রায়টা আসলো, এটার মধ্যে দিয়ে যদি এইরকমটা দাঁড়ায় যে 1971 সালে কোনো যুদ্ধাপরাধ হয়নি, কোনো গণহত্যা হয়নি, তাহলে আপনি যে পলিটিক্যাল ডিভাইডকে আমরা অতিক্রম করতে চেয়েছিলাম সেটা আসলে আর অতিক্রম হচ্ছে না, এটা আপনি রেখে দিচ্ছেন। এবং এটাই আবার আমি একমত হব যে এরপরে 24-এর বিচার ওইভাবে একদিন উল্টে যাবে। জি, তো বিচার যদি উল্টে যায় এবং ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা সমাজে না হয়, তাহলে আমরা অতিক্রম করতে পারি। ট্রান্সেন্ড করা বলতে তো মানে একটা জিনিস একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় অতিক্রান্ত হয়ে যাওয়া, সে অতিক্রান্ত আমরা হতে পারছি না। ফলে আমরা একটা জায়গায় আটকেই থাকছি। নতুন বন্দোবস্ত ছিল আমরা এটা অতিক্রম করব এবং যে যুদ্ধাপরাধের জায়গাগুলোকে চিহ্নিত করার জায়গাটা দরকার, সেইটাকে অস্বীকার করার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী 1971 সালে তার রাজনৈতিক ভূমিকার জন্য তারা কিন্তু এখন পর্যন্ত ক্ষমা চায়নি। জামাতের আমির সম্প্রতি বলেছেন তাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে সেটা তো যে কোনো সময়ের জন্য হতে পারে। স্পেসিফিক্যালি 1971 সালে যে ঘটনা ঘটেছে, যে রাজনৈতিক উত্থান বাংলা এই জনগোষ্ঠীর ঘটেছে, সে একটা নতুন দেশের পরিচয়, রাষ্ট্রপত্তন করেছে। এই পুরো প্রশ্নটার সাথে তাদের যে কখনোই তারা এটাতে জবাবদিহি করতে চায় না, তার মানে হচ্ছে দেশের প্রতি মানে এটা সবসময় ওই জবাবদিহি না করার রাজনীতিটাকেই শক্তিশালী করতে থাকে। যেমন আওয়ামী লীগও ডিনায়ালের জবাবদিহিতা সংস্কৃতি থেকে যে আমরা বের হয়ে যাচ্ছি আরো বেশি, সেটাই প্রমাণিত হলো। এবং আপনারা দুজনই যেখানে একমত হয়েছেন, ওই একমত পোষণ করি সোশ্যাল মিডিয়া হতাশাই আসলে ভেসে যাচ্ছে যে তাহলে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রেও কি হবে। আজকে এখানে আয়োজন শেষ করছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুনায়েদ সাকি আপনাকে এবং ডাক্তার জাহিদুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিঃসন্দেহে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবারও ফিরে আসবো আপনার মতের আয়োজনে, আপনাদেরই মতের প্রতিফলন ঘটাতে। দেখতে চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।